তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু আজ। এমপি মন্ত্রীদের শপথের প্রস্তুতি সম্পন্ন। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে জুলাই ও অভ্যুত্থান ও গণভোট, বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। সংসদের ভেতরে বাইরে জনগণের হয়ে কাজ করতে চায় জামায়াত, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্ব এনসিপির। রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টি ও পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন। আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। তারেক রহমানের নেতৃত্বে নবীন প্রবীণের সমন্বয়ে ছোট আকারের মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। এদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের জন্য। আজ শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে শপথ নেবেন এমপিরা। একই স্থানে বিকেলে শপথ গ্রহণ মন্ত্রীদের। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। ২৯৬ জন নির্বাচিত প্রতিনিধিকে মঙ্গলবার সকাল 11:30টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবে সরকার। জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ জানান, নবীন ও প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভায় ঠাঁই পাবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনারা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। ইতোমধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রিসভার জন্য গাড়ি, দেহরক্ষী সহ সকল সুযোগ সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার, সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উন্মুক্ত আকাশের নিচে বিকাল 4টায় মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ আয়োজিত হবে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে 13টি দেশের কূটনৈতিক, রাষ্ট্রদূত সহ প্রায় 1200 অতিথিকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় চরমোনাই পীরের সিদ্ধেশ্বরীর বাসায় যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করায় ইসলামী আন্দোলনের আমিরকে ধন্যবাদ জানান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি প্রধানের সাথে দেশ গঠনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুফতি রেজাউল করিম। দেশ পরিচালনায় সবার মতো ইসলামী আন্দোলনেরও সহযোগিতা চেয়েছেন বিএনপি প্রধান। চরমোনাই পীর সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে ইসলাম বিরোধী কিছু না করার পরামর্শ দেন। এ সময় তাকে আশ্বস্ত করেন তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চরমোনাই পীর।
তাদের সাথে কমিটমেন্ট করেছে যে সেও সকলকে নিয়ে এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা সৌহার্দ্যতা সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং চেষ্টা করবে। আর জুলাই সনদের ব্যাপারে আমরা বলেছি এইটা আমাদের দেশের কল্যাণের জন্যই করা হয়েছে, এইটা বিশেষ করে আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন। জুলাই অভ্যুত্থান ও গণভোট ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথ খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নতুন সরকারের দায়িত্ব জানিয়ে এ কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। নির্বাচন কেবল একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, গণতান্ত্রিক ব্যবস্থার নতুন বাংলাদেশের অভিযাত্রার সূচনা বলেও মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের পর দেশকে সচল রাখাই সবচেয়ে কঠিন কাজ ছিল বলে জানান তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদায়ী ভাষণে শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানে জড়িত নানা শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগ। ফ্যাসিবাদের বিদায়ের পর উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন শেষ হওয়ায় রাজনৈতিক দল সহ দেশের সব মানুষকে ধন্যবাদ জানান তিনি। আমরা একটি উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি, যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা, নতুন বাংলাদেশের জন্ম, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আয়নাঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে। সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয়, প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার। এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ভাষণে সরকার পরিচালনার চ্যালেঞ্জ ও তা উত্তরণের পদক্ষেপগুলো তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে লুটে পুটে খেত, তারাই দেশের এই যন্ত্র চালাতো। তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে। বড় কর্তা পালিয়েছে, মাঝারি কর্তা পালিয়েছে, অন্যরা ভুল পাল্টিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে। অবশেষে 12ই ফেব্রুয়ারি আসলো। 1.5 যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। আমরা দায়িত্ব গ্রহণের সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভঙ্গুর। থানাগুলো ছিল পুলিশ শূন্য, জনগণের মধ্যে আস্থার বদলে ভয় ও শঙ্কা তৈরি হয়েছিল। ধাপে ধাপে আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও আধুনিকীকরণের বিষয়টি পরিকল্পিতভাবে উপকৃত ছিল। আমরা অল্প সময়ের মধ্যেই সেই অবস্থার মৌলিক পরিবর্তনের সূচনা করতে পেরেছি। দেশকে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকার কথা স্মরণ করে দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা সংকটে সমাধানে তার চেষ্টার কথা। দুঃখজনকভাবে দীর্ঘ সময় ধরে এই সংকট নিরসনে কোনো কার্যকর সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দৃশ্যমান ছিল না। দায়িত্ব গ্রহণের পর আমরা আন্তর্জাতিক অঙ্গনে মৃতপ্রায় এই ইস্যুটিকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই সংকটের গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘের মহাসচিব নিজে বাংলাদেশ সফর করেছেন এবং সমস্যার টেকসই সমাধানের সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নতজানু পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয়। আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল। বিশ্বের সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কৌশলগত সিদ্ধান্ত নিতে সক্ষম
এমন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। গণহত্যার বিচার স্বচ্ছতার সঙ্গে চলমান রাখবে আগামী সরকার, এ প্রত্যাশাও করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী সব পদক্ষেপে জুলাই যোদ্ধাদের ত্যাগ স্মরণে রাখার পরামর্শ দেন তিনি। আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ নিয়ে আপত্তির কথা জানান তিনি। স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। নির্বাচন পরবর্তী সহিংসতার ইতি না ঘটলে দেশ আরও একটি অভ্যুত্থানের সাক্ষী হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সোমবার বিকেলে 11 দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ঐক্যের নেতারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি তোলেন। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। গোলাম পরোয়ার বলেন, রক্ত দিয়ে গড়া জুলাই সনদ বাস্তবায়ন না হলে পুরনো ফ্যাসিবাদের সঙ্গে যা হয়েছিল নতুন ফ্যাসিবাদের সঙ্গেও সেটিই করা হবে বলে জানান তিনি। সুশৃঙ্খলভাবে প্রতিশ্রুতি দিয়ে আজকের এই নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায়, প্রিজাইডিং পোলিংরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। অতীতের গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে একটি সুসংহত ও দায়িত্বশীল রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী। বিরোধী দলে থেকেও গঠনমূলক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামায়াত দলীয় নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার বা বিরোধী দল এই পরিচয়ের চেয়েও গুরুত্বপূর্ণ মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে গভীর বিচ্যুতি দেখা দিয়েছে সেগুলো সংস্কারে কাজ করবে জামায়াত। তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল হিসেবে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থায় যেভাবে দায়িত্বশীল ভূমিকা রাখা হয়, জামায়াতে ইসলামীও সেভাবেই কাজ করবে। সরকারি দল আন্তরিক হলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের কথাও জানান তিনি। নির্বাচনের আগে যত কথা আমরা আপনাদেরকে বলেছি, একটা বিরোধী দল হিসাবে আমাদের নিজের অবস্থান থেকে তার যতটুকু সর্বোচ্চ পালন করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব, আমরা সেই ব্যাপারে ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না। সুদিনে দুর্দিনে যাই এসুক, আমরা দেশবাসীর সাথে থাকবো ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংসদে যাবে এনসিপি, কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করে এনসিপি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। জনগণ গণভোটে রায় দেয়ায় সনদ বাস্তবায়নের কোনো সমস্যা দেখছে না দলটি। জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাওয়ায় স্বাক্ষর করা হয়েছে বলে জানান নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট।
রংপুরের পীরগঞ্জে ধানের শীষ প্রতীকের 2টি সিলমারা ব্যালট ও গণভোটের 4টি ব্যালট পাওয়ার দাবি করেছে স্থানীয় কিছু মানুষ। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ওসি ও নির্বাচন কর্মকর্তাকে 1.5 ঘণ্টা অবরুদ্ধ করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে রংপুর 6 আসনে পীরগঞ্জের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষ প্রতীকের সিলমারা 2টি ব্যালট ও 4টি গণভোটের ব্যালট উদ্ধারের কথা জানায় স্থানীয়রা। দুপুরে পীরগঞ্জের ইউএনও পপি খাতুন, ওসি ও নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থলে যান। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও ভোট কারচুপির অভিযোগ তুলে তাদের অবরুদ্ধ করে স্থানীয় কিছু লোকজন। পরে পুলিশ ও বিএনপি নেতাদের সহায়তায় ঘটনাস্থল ছাড়ার সময় ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। ইউএনওর দাবি, ঘটনাটি কেন্দ্র করে তিনি মবের শিকার হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় উদযাপন করেছে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মাহফুজার রহমান চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার গুলাম হাসনাইন সোহান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন তানভীর চৌধুরী, মিজানুর রহমান প্রধান, সোহান আলী, আব্দুর রহিম মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করেছে নির্বাচন পরিচালনা কমিটি সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, অনুষ্ঠানে ফরহাদ হোসেন রুমির সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রকৌশলী নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী। বক্তব্য দেন জাসাস সভাপতি রফিক চৌধুরী, সেলিম মোল্লা, হানিস সরকার, সোহাগ মজুমদার সহ অনেকেই। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পোস্টাল ব্যালটে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছে বিএনপির প্রবাসী নেতাকর্মীরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।